পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নিল কোটা আন্দোলনকারীরা। কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত 20। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারে। কোটা পূরণ না হলে নেওয়া যাবে মেধা থেকে হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় 5 কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা তদন্তে দুদককে পিএসসির চিঠি, 6 জনকে রিমান্ডে নিতে আদালতে পুলিশের আবেদন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। কোটা সংস্কার আন্দোলনে আজও উত্তাল রাজধানী শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। বাংলা ব্লকের কর্মসূচিতে যোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। জান্নাতুল মোহনা, নিয়াজ মোর্শেদ ও মাজহারুল ইসলামের সহায়তায় জুবায়ের রাজিনের প্রতিবেদন। বিকেল 5টার পর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এভাবেই সামনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচির কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। 4টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিভিন্ন স্লোগানে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছু সময় ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের ঠেলে শাহবাগ মোড় ও মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পিছু হটতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অন্যদিকে মিছিলের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশে কোটা বৈষম্য চাই না, আমরা শিক্ষার্থীরা চাই মেধার ভিত্তিতে চাকরি হোক। স্যার, আমি চাকরি না পাই কিন্তু আমার মেধাবী ভাইটি চাকরি পাক। বাংলাদেশের শিক্ষার্থীরা বারবার প্রতারিত হবার কারণে তাদের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সরকারের প্রতি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা দায়ী নন। এই জন্য এই দেশ যারা চালিয়েছেন আগে, এখন যারা চালাচ্ছেন তাদেরই কিন্তু এই দায়টি নিতে হবে। এদিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় নীলক্ষেতে আটকে দেয় পুলিশ। পরে মিছিলটি আবারও ঢাকা কলেজের গেটে ফিরে আসে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে আসে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাহাদাত নিশাত এবং মাজহারুল ইসলাম। কোটা আন্দোলনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাত। নিশাত, শাহবাগের বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? জি, আসলে যেমনটি বলছিলেন, গতকাল থেকে কিন্তু আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের মুখ কিন্তু পরিবর্তন হতে থাকে। এবং আমরা কিন্তু দেখেছি গতকালকে ঠিক 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোটা বিরোধী যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং তার প্রেক্ষিতে আজকে বিকেল 3:30 থেকে এখন পর্যন্ত তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। এবং শাহবাগের বর্তমান যে পরিস্থিতি সে অনুযায়ী আমরা দেখেছি পুলিশ চারিদিকে থাকলে অবস্থান নিল। আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এবং আজকে রাত 8:30 তারা আবারও তাদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা সেই বিষয়ে সাংবাদিকদেরকে জানাবেন। আমি যদি একটু যাই, আমার সাথে আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম আজকে বিকেল থেকে এখানে রয়েছেন। একটু মাঝারের কাছে যায়, আপনি যদি আমাদেরকে জানতেন, আপনি যেহেতু আন্দোলনে এখানে যে নিউজ কভার করেছেন, এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জি, আপনি জানেন যে আজকে কিন্তু বাংলা ব্লকের কর্মসূচির পূর্ব ঘোষণাই ছিল যে বিকেল 3:30টায় মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে আসবেন। তারই অংশ হিসেবে কিন্তু তারা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটা বড় মিছিলে কিন্তু শাহবাগে আসে। এবং আপনি জানেন যে তারা কিন্তু এখন এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে। তাদের সেই দফা হচ্ছে যে একটা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার নিয়ে আসতে হবে। 5% যদিও তারা বলছে, এই সংস্কার না হওয়া পর্যন্ত। এবং একটা বিষয় তারা যেটা বলছে, তাদের এই আন্দোলনটা কিন্তু আদালতের বিরুদ্ধে না, আদালতের রায়ের বিরুদ্ধে না। মূলত তারা এই সমাধানটা চাচ্ছেন নির্বাহী বিভাগের কাছ থেকে, যে জাতীয় সংসদে একটা আইন পাশের মাধ্যমে কোটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হলে মূলত তারা তাদের যে দাবি সেটা পূরণ হবে। এবং যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্তটি সরকার না নেবে, তারা কিন্তু এক দফা দাবিতে তাদের এই আন্দোলন অব্যাহত রাখবে। এবং যতক্ষণ না পর্যন্ত এটা না মানা হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। তারই ধারাবাহিকতায় কিন্তু
তারা এখনো শাহবাগে অবস্থান করছে। মাঝার আমরা দেখেছি ইউজিসি থেকে শুরু করে হাইকোর্ট থেকে কিন্তু বলা হচ্ছে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যেতে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু এখনো শাহবাগে অবস্থান নিয়েছে এবং তারা কি বলছেন এই কথার প্রেক্ষিতে? যে আপনাকে যেটা বলছিলাম যে যখন মহামান্য হাইকোর্ট থেকে যখন 2018 সালের পরিপত্রটি মূলত অবৈধ ঘোষণা করা হয়, তখনই কিন্তু তারা হাইকোর্টের একটি রায়কে তারা সামনে নিয়ে আসছে। সেটি হচ্ছে হাইকোর্ট বলেছিল যে পরিপত্রটা মূলত একটা সংবিধান পরিপন্থী, যার ফলে তারা কিন্তু বলছে যে কারণ যেহেতু সংবিধানে একটা অনগ্রসর জাতিকে কোটা দেওয়ার কথা বলা আছে, এজন্য তারা বলছেন যে এই যে পরিপত্র আরও একজন কেউ রিড করলো, আবার উচ্চ আদালত থেকে সে পরিপত্রটা বাতিল হতে পারে, এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা থাকতে চাচ্ছেন না। বরং তারা বলছেন যে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখে তারা নির্বাহী বিভাগের কাছে যে আবেদনটা করছেন যে তাদের কোটাটা, তারা যে দাবি কোটা সংস্কার বাতিল না, তারা মূলত সংস্কার চাচ্ছে এবং তাদের দাবিটা এই সংস্কারটা সরকারের নির্বাহী বিভাগ থেকে হতে হবে। এটি আমরা একটু যদি জানিয়ে রেখে, আমরা দেখেছি যে একেবারে সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা দেখছি এবং বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু একেবারে যার জন্য স্থবির হয়ে আছে, সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডিএমপি থেকেও আজকে বলা হচ্ছে যে তারা যদি কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন এবং অবস্থান নেবেন। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখছে? যে আপনি জানেন আজকে কিন্তু গতকালকে যখন আপিল বিভাগের একটা স্থিতাবস্থা দেয় হাইকোর্টের রায়ের উপর, তখনই কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছিল যেহেতু এটা আদালত 1 মাস সময় নিয়েছে, এই সময় পর্যন্ত কিন্তু যারা আন্দোলনকারী তারা তাদের প্রতি বলেছিল তারা যেন ঘরে ফিরে যায় এবং প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন তারা যেন ক্লাসে ফিরে যায়। এটা 1 মাস পরে তারা চাইলে তাদের কোনো দাবি দেওয়া থাকলে তারা যেন উচ্চ আদালতে আসে। তখনই কিন্তু তারা বলেছিল তাদের এই মূলত তারা এই রায়ের জন্য আন্দোলন করছেন না, তারা আন্দোলন করছেন মূলত হচ্ছে সংস্কারের জন্য। এই জন্য কিন্তু তারা কালকে থেকেই বলে আসছিল আজকে তারা আবারই হবে। এখানে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু পুলিশ ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কঠোর ব্যবস্থা নেবে এবং তারা দুর্ভোগ সৃষ্টি করতে দিবে না, এবং এই প্রস্তুতি কিন্তু আমরা শাহবাগে দেখতেও পেয়েছিলাম। এবং গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু তুলনামূলকভাবে পুলিশ কিন্তু এই জায়গাটিতে অনেক বেশি ছিল এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্লকেটও দিয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা যখন অনেক বড় একটি মিছিল নিয়ে এখানে আসলো, তখন আসলে পুলিশ একটা পর্যায়ে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়, যদিও তারা বলছিল জনদুর্ভোগ সৃষ্টি করতে দিবে না। কিন্তু পুলিশ যখন দেখলো আসলে এদেরকে আর বাধা দেওয়া সম্ভব না, তখন কিন্তু পুলিশ কোনো রকমের অ্যাকশনে না গিয়ে মূলত আন্দোলনকারীদের একটু ইন্টারকন্টিনেন্টাল বা বিভিন্ন অঞ্চলে ছেড়ে দেয়। পরে কিন্তু তারা একটা পর্যায়ে পিছু হটে এবং পরে কিন্তু তারা এখানে আরেকটি বিষয় পুলিশ যে বলছে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে না পারে, তারা কিন্তু পিছিয়ে গিয়ে পরবর্তীতে তারা আশেপাশে অবস্থান নিচ্ছে এবং এখন পর্যন্ত কোন পুলিশ সেখানে আছে এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো সিদ্ধান্ত দেয়নি, আসলে কতক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন। আমরা দেখছি আজকে শুধু শাহবাগ না, রাজধানী ছাড়াও ঢাকার বাইরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এবং সেক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি পুলিশের সাথে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরও এক ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। তো আসলে সেই প্রেক্ষিতে বর্তমানে শাহবাগের আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছে? আপনি জানেন যে আজকে কিন্তু কুমিল্লায় প্রথম বাধাটা কিন্তু কুমিল্লাতে দেওয়া হয়েছে এবং সেখানে আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের সাথে কিন্তু এক ধরনের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে পুলিশ এবং আন্দোলনকারী যারা তারাও কিন্তু আহত হয়েছেন। এই ঘোষণাটি মূলত যখন শাহবাগে যারা আন্দোলনকারী তাদের কাছে আসে, তখন কিন্তু তারা আরো দ্বিগুণ গতিতে তাদের স্লোগান বা তাদের গান বা বিভিন্নভাবে তারা কিন্তু আরো তাদের দাবি দাওয়াগুলোকে ব্যাপক আকারে তুলে ধরছেন যে যেহেতু তাদের উপর বাধা আসছে, সরকার তারা চায়নি সরকারি তাদের যৌক্তিক আন্দোলনে বাধা। তারা কিন্তু বারবারই বলছে সরকার যখনই তাদের যৌক্তিক দাবিটা মেনে নেবে তখনই তারা ক্লাসে এবং ঘরে ফিরে যাবে। যেহেতু একটা বাধা আসছে এই জন্য তারা বলছে বাধা যেহেতু তাদের পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এরা কিন্তু বলছে যে প্রশাসন জবাব চাই, কেন আমাদেরকে বাধা দেওয়া হলো। এই আন্দোলনে কিন্তু আরো একটি গতি এসেছে মূলত বাধা দানের মাধ্যমে এবং একটি রিউমার কিন্তু ছড়িয়েছিল যে একজন নিহত হয়েছে, যদিও পরবর্তীতে সেটি তারা নিজেরাই বলেছে একটা রিউমার ছিল। তবে তারা বলছে এই বাধা এই আন্দোলনকে তাদের আরো গতিবেগ পরিবর্তন করাবে এবং তারা শেষ পর্যন্ত এখানে একটা কথা আপনাকে বলে রাখি, তারা যেটা বলছে যে জনদুর্ভোগ হচ্ছে, তারা জানে যে জনদুর্ভোগ হচ্ছে, তবে জনগণের প্রতি তাদের যে আবেদনটা সেটা হচ্ছে এই সামান্য সময়ের জন্য যে দুর্ভোগ হচ্ছে তারা যেন এটি মেনে নেয়। একই সাথে যারা আছেন অভিভাবক বা যারা রাজধানীবাসী আছেন তারা যেন তাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে এই জনদুর্ভোগটি যেন তারা যেন মেনে নেয় এই পর্যন্ত। তবে তাদের দাবি কিন্তু একটাই যে নির্বাহী বিভাগ সংবিধানে যতক্ষণ না পর্যন্ত আইন পাশ করে এটার যৌক্তিক সংস্কার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শাহবাগ ছাড়বে না। ধন্যবাদ মাজার, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সকলের মাঝারুল ইসলাম এবং শাহবাগের যে আন্দোলনের পরিস্থিতি সে পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। তো এখন পর্যন্ত
শাহবাগের যে বর্তমান অবস্থান 8:30টার দিকে এখানকার আন্দোলনরত যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলেছেন তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং একই সাথে তাদের আন্দোলনের সামনে মোটিভ কি হতে পারে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। তো জুই, এই ছিল শাহবাগ থেকে আমাদের কাছে থাকা সবশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে। নিশাদ এবং মাঝহার দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শাহবাগের বর্তমান পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশের সড়ক মহাসড়ক। বিকেলে কুমিল্লায় বাংলা ব্লকেডে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত 10 শিক্ষার্থী আহত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক মহাসড়ক রূপ নেয় জনসমুদ্রে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাংবাদিক সহ আহত হন 10 জন। পরে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বন্ধ করে দেয় যান চলাচল। এদিন চট্টগ্রামে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে টাইগার পাস সড়ক অবরোধে গেলে তাদের পথরোধ করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। পরে 2 নং গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালে কোটা আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বরিশালের শিক্ষার্থীদের আন্দোলনের সার্বিক চিত্র আমাদের জানাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেলা 4:10 থেকে বরিশাল পটুয়াখালী যে মহাসড়কটি সেটি অবরোধ করে রেখেছিল এবং আমরা যেটা জেনেছি যে 5 মিনিট আগে কিন্তু তারা সড়কটি ছেড়ে দিয়েছে মশাল মিছিল করার মাধ্যমে এবং তারা তাদের পরবর্তী কর্মসূচি আজ রাতে তারা যে সমন্বয় কমিটি আছে এই আন্দোলনটি সুষ্ঠুভাবে পরিচালনা করার, তাদের সাথে আলোচনা করার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমরা আসলে আজকে যেটা দেখেছি যে আন্দোলন যখন শুরু হয়েছিল তখন কিন্তু পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি চাপ ছিল মহাসড়কটি আসলে যেন অবরোধ না করা হয়। আমরা এই ব্যাপারে আসলে কোটা আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলবো যে আজ আসলে আপনারা কি কি বাধার সম্মুখীন হয়েছেন আন্দোলন করতে গিয়ে। আজকে প্রথমে যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে সমবেত হই যে একসাথে আমরা সংগঠিত হব সেই উদ্দেশ্যে, তখন আমরা দেখতে পাই যে আমাদের গেটের সামনে পুলিশের একটি পুরো বাহিনী দাঁড়ানো এবং গেট পুরো ব্লক করা ছিল যে আমরা যেন বের হতে না পারি। প্রথমে এই বাধার সম্মুখীন হই, কিন্তু পরে আমাদের সকল হল থেকে যখন ছাত্ররা এসে আমাদের সাথে যোগ দেয় তখন ছাত্রদের একটি জোয়ার তৈরি হয়। এই জোয়ারের সামনে তখন আর পুলিশ বাহিনী দাঁড়াতে পারেনি, আর তারা আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। পরে আমরা আমাদের যে পরিকল্পিত কর্মসূচি ছিল আমরা সবই সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আসলে এই যে কোটা সংস্কারের আন্দোলনটি করছেন, তো অনেকে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষজন, তাদের ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? আমরা চাই প্রত্যেকে এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকে সমান মর্যাদা পাক, সমান সুযোগ সুবিধা পাক। কিন্তু এই যে বিষয়টা কোটা আন্দোলনের বিষয়টা, এটা অযৌক্তিক আমি মনে করি। কারণ আমরা যখন একটা উপজেলাতে যাই, উপজেলাতে 25টা প্রাইমারি সিটির ভিতরে 24টা হলো কোটা সংযুক্ত করেছে আর একটা মেধা। তাহলে আমাদের পড়াশোনা করে এতদিন লাভ হলো কি? আমাদের বাবা মা যে এত টাকা খরচ করে যে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলনের নানা যৌক্তিকতা আসলে তুলে ধরছিল এবং তবেও কিন্তু এই 3 থেকে 4 ঘন্টা সড়কটি অবরোধের কারণে বরিশালের 5 জেলার মানুষ কিন্তু যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। আমরা সেটাই কিন্তু সারা দিন ব্যাপী দেখেছি। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সে ব্যাপারে সর্বশেষ। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে কোটা আন্দোলনের সবশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন শফিক মুন্সি। কোটা বাতিলে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়ার সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত রায়ে বলা হয়, কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণের স্বাধীনতা থাকবে। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তনও করতে পারবে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আজ সেই রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে। এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুঁসে উঠেছে। এরই মধ্যে সর্বোচ্চ আদালত থেকে এই রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ, যার ফলে 2018 সালের পরিপত্র বহাল রইল। এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে। সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। প্রধান বিচারপতি বৃহস্পতিবার আপিল বিভাগের এক শুনানিতে আন্দোলনকারীদের মূল মামলার সঙ্গে পক্ষভুক্ত হওয়ার পরামর্শ দেন। আপনারা আন্দোলনকারীদের তাদেরকে বলেন তারা আদালতে আসুক, আদালতের দরজা তো সবার জন্য খোলা। কাজে আদালতে এসে উনি ওনার আইনজীবীর মাধ্যমে যে কোনো কথা বলতে পারে, গ্রিভান্স চাইতে পারে। ওনার যদি কোনো অপূর্ণতা থাকে, ওনার যদি কষ্ট থাকে, আইনগতভাবে উনি ভিক্টিমাইজ করছে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেন বৃহস্পতিবার বিকেলে। কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকুরিতে 9ম গ্রেড প্রথম শ্রেণী ও 10ম থেকে ত্রয়োদশ গ্রেড দ্বিতীয় শ্রেণী সরকারি চাকুরির কোটা পুনর্বহালের নির্দেশনা দেয় হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। সম্প্রতি প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচনায় আসা পিএসসি প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করলেও ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সংস্থাটি। এমনকি সেই অপরাধের দায়ে বহিষ্কার করেছে সংস্থাটির 5 কর্মকর্তাকে। বাতিল করা হয়েছে রেলওয়ে নিয়োগ পরীক্ষাও। এমন দ্বিমুখী কর্মকাণ্ডে বেরিয়ে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির ভেতরের অস্থিরতার চিত্র। বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠানটির এমন কাজে অনাস্থা বাড়বে চাকরি প্রত্যাশীদের। আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়, গেল এক যুগে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে 30টিরও বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি থেকেই, যার সাথে জড়িত খোদ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এমন খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রত্যাশীরা। এখন পিএসসির চেয়ারম্যান সাহেব যদি এইটা অস্বীকার করে, আসলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি পিএসসির চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি এই ধরনের গাফিলতি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এক যুগেরও বেশি এর জায়গাটায় নিয়োগ বাণিজ্য হয়ে আসতেছে এবং খোদ স্বয়ং তারাই সরাসরি সম্পৃক্ত থাকতেছে। তো সেখানে আসলে এটা প্রশ্ন থেকেই যায় এবং এই নিউজটা যেই শুনছে সেই চমকে উঠছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের জুনিয়রদেরকে বাবা মাদেরকে বলে আসছি যে না, আমাদের একটা ভরসার জায়গা আছে, কিন্তু দিন শেষে সেই জায়গাটা যখন এইরকম সর্ষের মধ্যেই ভূত পাওয়া যায়, তখন আসলে আর কিছু বলার থাকে না। যদিও পিএসসির চেয়ারম্যানের দাবি, প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের, তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। নিজেদের দায়মুক্তির কথা বললেও ঘটনা তদন্তে এক যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগে জড়িত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকেও চিঠি দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজেদের দায় অস্বীকার করতে পারে না সংস্থাটির চেয়ারম্যান। তাই দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাতিল করা উচিত ফাঁসকৃত প্রশ্নের নিয়োগ পরীক্ষাও। তবে এটা সম্পূর্ণ অসম্ভব সেটা মনে করি না। যদি যে প্রক্রিয়াটা শুরু হবে এখন, এই অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, সেটি যদি সুষ্ঠু এবং পর্যাপ্ত রোবাস্টলি করা যায়, তাহলে এই যে ফাঁসের ফলে প্রশ্ন ফাঁসের ফলে তার সুবিধাভোগী হয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়াতে পারবেন না, কারণ তারা এখানে জালিয়াতির একটা অংশীদার হয়েছেন।
চাকরি প্রত্যাশীরা বলছেন, পিএসসির চেয়ারম্যান একদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করছেন, অন্যদিকে অভিযুক্তদের বহিষ্কার করছেন। এতে করে প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা আরও কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 5 জনের বিষয়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে পিএসসি। এমন তথ্য জানিয়ে পিএসসির চেয়ারম্যান বললেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। অন্যদিকে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুর্নীতি দমন কমিশন যে কোনো অভিযোগ যাচাই বাছাই করে অনুসন্ধান করতে পারে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেছেন। গ্রেপ্তার 17 জনের মধ্যে স্বীকারোক্তি না দেয়া 11 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে পিএসসির 5 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে। আবেদ আলীর দেয়া তথ্যে জানা যায়, সর্বশেষ 45তম বিসিএস এর প্রশ্ন ফাঁসেও জড়িত ছিলেন তিনি। স্বীকারোক্তিতে আরও জানিয়েছেন, বিসিএস এর প্রশ্নের পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে নন ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। এ অবস্থায় দুদক আইনজীবী জানান, যে কোনো অভিযোগ যাচাই বাছাই শেষে দুদক আইন 2004-এর আওতাভুক্ত হলে সেই বিষয়ের অনুসন্ধান করবে দুদক। ওনারা যদি সত্যিকারভাবে দিয়ে থাকে চিঠি, এবং চিঠির মধ্যে যদি তথ্যপাত্র থাকে এবং সেটা যদি তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন সেটা যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য সেটা পাঠাবে। ওনার আইনের আওতায় যদি পড়ে, কমিশনের আইন 2004-এর আওতায় পড়ে, অবশ্যই উনি যাচাই বাছাই করবে। স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন, তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।